সেবারই প্রথম ইংল্যান্ডের সিংহাসনে কোনো নারী অভিষিক্ত হলো। প্রথম কোনো রানী হাতে নিল ইংরেজদের সুবিশাল রাজ্যের ন্যায়দণ্ডের ভার। মেরি টিউডর ছিলেন সেই ঐতিহাসিক ব্যক্তিত্ব যাকে ইতিহাস মনে রাখবে ব্লাডি মেরি হিসেবে। টিউডর বংশের শেষ রাজা অষ্টম হেনরি ও তার প্রথম রানী ক্যাথরিনের প্রথম কন্যা ছিলেন মেরি। মেরি এই রাজদম্পতির প্রথম সন্তান না বলে একমাত্র জীবিত সন্তান বলাটাই বেশি উপযুক্ত হবে, কেননা তার আগে বেশ কয়েকবার গর্ভধারণ করলেও শেষ পর্যন্ত কোনো সন্তানই বেঁচে থাকতো না। একমাত্র মেরি এর ব্যতিক্রম হন। তাই বেশ ছোটবেলা থেকে এটা নির্ধারণ হয়ে গিয়েছিল যে রাজমুকুটের ভবিষ্যৎ উত্তরাধিকারী একমাত্র রাজকন্যা মেরি। কিন্তু শিশু থেকে কিশোর হতে না হতেই সিংহাসনের হিসেব আর এত সহজ থাকে না মেরির জীবনের অঙ্কগুলো। পিতার আদেশে মায়ের মৃত্যুর সাক্ষী মেরির জীবন চিরকাল থাকে রক্তের স্রোতে ভাসমান। পিতার স্নেহ বঞ্চিত মেরির হৃদয় সময়ের সাথে সাথে হতে থাকে আরো কঠোর, আর রাজনীতির কূটকৌশল মেরির কাছ থেকে কেড়ে নেয় ভালোবাসার উষ্ণতা। মেরি পরিবারের ভালোবাসা পায়নি, স্বদেশকে সে ভালোবাসতে পারেনি। পরিণামে সিংহাসনে তার অধিষ্ঠান ইংল্যান্ডকে ভাসিয়ে দিয়েছিল রক্তের স্রোতে। সামান্য অপরাধে রানী আদেশ করতেন শিরচ্ছেদের, আজীবন কারাবাসের ভয়ে এমনকি দরবারের লোকেরাও থাকত অটস্থ। এই রানীর আদেশেই একবার উত্তরের এক গ্রামে পুড়িয়ে মারা হয় 600 সাধারণ প্রোটেস্ট্যান্ট বিশ্ববাসীকে। এভাবে রানীর উৎসতাহীন হৃদয় ডেকে আনে ইংল্যান্ডের বুকে এক ভয়াবহ হত্যাযজ্ঞ। কিশোরী রানী মেরি ইতিহাসে নিজের নাম লেখান রক্তপিপাসু মেরি হিসাবে। সাধারণ মানুষ তাকে চিনে ব্লাডি মেরি নামে। 1516 সালের 18 ফেব্রুয়ারি ইংল্যান্ডের রাজ সিংহাসনের জন্য যখন উত্তরাধিকারের অভাব সবচেয়ে প্রকট হয়ে উঠেছে, তখন এই দিনে রানীর গর্ভ থেকে পৃথিবীতে জন্ম নিলেন মেরি। রাজা রানীর বিয়ে হয়েছে প্রায় 7 বছর। বেশ কয়েকবার সন্তানের মুখ দেখার সম্ভাবনা দেখা দিলেও সেই সৌভাগ্য তখন অধরা এই রাজদম্পতির জন্য। এমত অবস্থায় একটি সুস্থ সন্তান রানীর কোলে আলো করে আসলো। স্বাভাবিকভাবে বোঝা যায় কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই সন্তান ইংল্যান্ডের জন্য। মেরির জন্মের খবরে যখন প্রাসাদের বিশাল ঘণ্টাগুলো বেজে উঠেছিল, সমগ্র রাজ্য আনন্দে ভেসে গিয়েছিল। সেদিন সাধারণ মানুষ ঘূর্ণাক্ষরেও আন্দাজ করতে পারেনি এই আকাঙ্ক্ষিত রাজকুমারীর হাতেই তাদের প্রিয় স্বদেশে কি বিপুল পরিমাণ রক্তপাত হতে যাচ্ছে। যাই হোক, জন্মের পরপরই মেরি যে হতে যাচ্ছেন সিংহাসনের ভবিষ্যৎ, সে ব্যাপারে কোনো সন্দেহ না থাকলেও সে যে একজন মেয়ে, এই বিষয়টিও সবার মনোযোগের অগোচরে থাকলো না। এর আগে কখনোই একা একজন নারী ইংল্যান্ডকে শাসন করেনি। তাই নির্ধারিত হলো বিবাহর মাধ্যমে রাজকুমারী রাজবধূ হিসেবে স্বামীর পাশে বসে রাজত্ব সামলাবেন। ভাবতে অবাক লাগে, এই পৃথিবী কত শত যোগ্য রানী পেলেও কেবল রানী রাজ্য চালাবেন তা মেনে নিতে সবচেয়ে সভ্য ও উন্নতি দাবি করা জাতিগুলোরও ছিল চিরকাল কত আপত্তি। মেরিও তার বাইরে যেতে পারেনি। তাই একদম দুগ্ধপোষ্য শিশু মেরির জন্য আসতে থাকে নানা রাজ্য ও অভিজাত পরিমণ্ডল থেকে বিয়ের প্রস্তাব। মাত্র 2 বছর বয়সে মেরির বাগদান হয়ে যায় ফ্রান্সের রাজপুত্রর সাথে। একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, এটি ছিল মেরির জীবনের আরো অনেক বাগদানগুলোর মধ্যে একটি। যেহেতু সবাই এই ব্যাপারে নিশ্চিত ছিল যে মেরিই হতে যাচ্ছেন ভবিষ্যতে ইংল্যান্ডের অধিকারিণী, তাই মেরির বিয়ে কখনো ভালোবাসা, স্নেহ বা ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপারে ছিল না। এটা ছিল সে সময়কার রাজনীতির এক মোক্ষম অস্ত্র। ছোট মেরি ভালোবাসত গান, নাচ আর খেলা। সেবিকার তত্ত্বাবধানে বড় হতে থাকা রাজার পর রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি শিশু মেরি। মাত্র 8 বছর বয়সে মেরিকে ভাষা শিক্ষা, রাষ্ট্র পরিচালনার জ্ঞান ও রাজনীতির শিক্ষা অর্জনের জন্য প্রথমত পাঠিয়ে দেওয়া হয় অভিজাত শিক্ষালয়ে। একদিকে যেমন চালিত হতে থাকে ইংল্যান্ডের সিংহাসনের উপযুক্ত প্রশিক্ষণ, অন্যদিকে তার মা তার নিজ দেশের ভাষা ও পরিবেশেরও উপযুক্ত করে গড়তে থাকেন। মেরির মা ক্যাথলিন ছিলেন খুবই প্রভাবশালী মহিলা এবং সেই সাথে স্প্যানিশ রাজ পরিবারের একজন, যেই পরিবারের অধীনে ছিল ইউরোপের অধিকাংশই দেশ। মা ক্যাথরিন সবসময় চেয়েছেন তার মেয়ে যেন পিতার ন্যায় তার মাতৃপক্ষের উত্তরাধিকার সম্পর্কেও সমান সচেতন থাকেন। ফলে মেরি খুব কম বয়সে স্প্যানিশ ভাষায় অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন। স্প্যানিশ সংস্কৃতির সাথে হয়ে ওঠেন স্বদেশের মতোই পরিচিত। এভাবেই উচ্চবিলাসী মায়ের প্রভাবে ও রাজতন্ত্রের নিয়ম মেনে ভালোই এগোচ্ছিল ইংল্যান্ডের রাজকুমারীর জীবন ও শিক্ষা। এই আপাত শান্ত জীবন তো ছিল কেবল পরবর্তী দুর্যোগের পূর্বাভাস। 1533 সালে ষোড়শ রাজকুমারীর জীবনে নেমে এলো এক বিশাল ঝড়। সমস্ত প্রথাকে তুচ্ছ করে তৎকালীন চার্চের বিরুদ্ধে গিয়ে মা ক্যাথরিনকে অস্বীকার করে ও ডিভোর্স দিয়ে পিতা রাজা অষ্টম হেনরি বিয়ে করলেন দীর্ঘদিনের প্রেমিকা অ্যানি বোলেইনকে। ইতিহাসের একদিকে যখন অ্যানি বোলেইনের অধ্যায় শুরু হচ্ছিল, অন্যদিকে শুরু হচ্ছিল মেরির জীবনের সবচেয়ে কঠিন সময়ের। পিতার দ্বারা মায়ের পরিত্যাগ মেরির কিশোরী হৃদয়ে এক কঠিন আঘাত হানে। মানসিক আঘাতের সাথে সাথে তার জীবনে নেমে আসে বাস্তবিক দুর্ভোগ। হেনরি ও অ্যানের প্রথম সন্তান এলিজাবেথ। এলিজাবেথের জন্মের সাথে সাথে সিংহাসনে মেরির একচ্ছত্র অধিকার হয়ে পড়ে প্রশ্নবিদ্ধ। হেনরি ক্যাথরিনকে ত্যাগ করায় ক্যাথরিন কন্যা মেরির রাজকীয় সমস্ত অধিকারের উপর আনে হীন আঘাত। এমত অবস্থায় নতুন রানী অ্যান ও তার কন্যার প্রতিদ্বন্দ্বীকে সহজভাবে মেনে নেননি মেরি, তাই অস্বীকার করেন এলিজাবেথের জন্মের বৈধতা। তেমনি অ্যান মেরির তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন মেরি নিজেকে রাজকুমারী দাবি করলে যেন তাকে চাবুক দিয়ে আঘাত হানা হয়।
পিতার অমনোযোগ ও অবহেলার শিকার। কেবল তারুণ্যে পা দেওয়া এক রাজকুমারের জন্য আসলে সে এক চরম দুর্যোগের সময়। অন্যদিকে মা ক্যাথরিনের সাথে দেখা করার অনুমতি পর্যন্ত ছিল না তার। 5 বছরে একবার মাত্র দেখা করার অনুমতি দেওয়া হয়। অন্যদিকে মায়ের সংস্পর্শে মেরি বড় হয়েছিলেন একজন অত্যন্ত সংবেদনশীল ও ধর্মপ্রাণ ক্যাথলিক হিসাবে। তার বিবেক তাকে রাজার নতুন চার্চ ও তার প্রধান হিসেবে পিতা হেনরিকে মেনে নিতে তীব্র অসম্মতি জানায়। এই বিদ্রোহের ফলে দেশের একচ্ছত্র ক্ষমতার অধিকারী পিতার দ্বারা কন্যার প্রায় স্পষ্টতই বহিষ্কৃত হন। এই অবস্থা চলতে থাকে বহুদিন ধরে, আর এর প্রভাব এতটাই প্রকট ছিল যে ইতিহাসবিদরা দাবি করেন আমৃত্যু মেরি তার উপর হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে থাকেন এবং নিজের সকল কাজকেই এর অংশ হিসেবে ভাবতে থাকেন। এমন অবস্থায় 1536 সালে ক্যাথরিনের মৃত্যু তাকে বিপর্যয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়। তবে বিধাতা মানুষের জন্য একসাথে সব দরজা বন্ধ করে দেন না বলেই হয়তো তার কিছুদিন পর অ্যানি বোলেন ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হন। অ্যানের অপসারণ মেরির জন্য রাজার কাছে পৌঁছানোর রাস্তা প্রশস্ত করে দেয়। পিতার কাছে তার চিঠি লেখা শুরু হয়। কঠিন হৃদয়ের হেনরি অবশ্য মেরির পূর্বের বিদ্রোহের কথা ভুলে যাননি এবং মেরিকে স্পষ্ট করে জানিয়ে দেন যদি মেরি তাকে চার্চের সর্বময় প্রধান হিসেবে মেনে না নেন তবে তিনি বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন এবং তার উপযুক্ত পরিণামের সম্মুখীন হবেন। নিজের বিশ্বাস, শিক্ষা, মায়ের উত্তরাধিকার, এমনকি নিজের ক্যাথলিক সত্তার বিরুদ্ধে গিয়ে পিতার দেওয়া শর্তে রাজি হতে বাধ্য হয় মেরি। তারপর মানুষ মাত্রই ক্ষয়মান। সকল স্বৈরাচারিতার অবসান ঘটিয়ে 1547 সালে রাজা অষ্টম হেনরি মারা যান। পিতৃহারা হলেও যেন মুক্তি পেলেন মেরি। সিংহাসনে বসলেন সৎ ভাই 10 বছরের বালক এডওয়ার্ড। মাত্র 16 বছর বয়সেই মারা গেলেন এডওয়ার্ড। এডওয়ার্ডের মৃত্যুর পর প্রোটেস্ট্যান্ট শাসনের ধারা অব্যাহত রাখতে এডওয়ার্ডের রেখে যাওয়া দলিল মোতাবেক প্রথমে লেডি জেন গ্রে সিংহাসনে বসলেও অতি দ্রুতই তাকে উচ্ছেদ করে টিউডর বংশের শেষ দুটি প্রদীপের একটি মেরি টিউডর। সাথে নিয়ে আসেন প্রজাদের বিপুল সমর্থন। প্রায় 15,000 সহযাত্রীর বিশাল এক কাফেলা নিয়ে কোন রকম শক্ত বাধা ছাড়াই রাজপ্রাসাদের দিকে এগিয়ে চললেন মেরি। অবশেষে 37 বছর বয়স্ক মেরি তার জন্মগত ন্যায্য অধিকার কবলে ইংল্যান্ডের সিংহাসনে বসলেন। নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন মেরি। মেরির রাজত্বের সেই ঐতিহাসিক সময়কে নিয়ে থাকছে আলাদা একটি ভিডিও, ব্লাডি মেরি পার্ট 2। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।